তো আজকে আমরা শুরু করব পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। আমরা বাড়িতে যে কারেন্টটা ব্যবহার করি সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। আরেক রকমের কারেন্ট আছে, সেটাকে বলা হয় ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ, যেটা আমরা ব্যাটারি থেকে পাই। একমুখী প্রবাহ ক্ষেত্রে কারেন্টটা একটা দিক দিয়ে যায়, দিয়ে একটা দিকে প্রকাশ করে, মানে তার সেটা ওয়ান ডিরেকশন, অর্থাৎ পজিটিভ থেকে কারেন্টে বেরোয়, নেগেটিভে গিয়ে শেষ হয়। কিন্তু পরিবর্তিত প্রবাহতে সেরকম নয়, কারেন্ট একবার যায় আবার একবার আসে। তাহলে আমরা চলো এই পরিবর্তী প্রবাহটা শুরু করি। প্রথমে দেখি যে পরিবর্তী প্রবাহের কনসেপ্টটা কী, মানে পরিবর্তী প্রবাহে পরিবর্তী প্রবাহ কী করে তৈরি হয়। তো মনে করো এখানে একটা কয়েল আছে, ঠিক আছে, এরকম একটা কয়েল আছে, ঠিক আছে। এবার এই কয়েলটাকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড, মনে করো চুম্বক ক্ষেত্রটা এই দিক বরাবর আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে। এবার এই যে ক্ষেত্রটা আছে, ক্ষেত্রের তো একটা দিক আছে, মনে করো ক্ষেত্র ভেক্টর আছে, ক্ষেত্রের দিক হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ এই লুপের যে ক্ষেত্রফল সেটা এই দিক বরাবর আছে, এবং মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে এই কয়েলটার মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে, সেই ফ্লাক্সের মান কত এটা আমরা জানি, বি ডট এ, এই হচ্ছে ভ্যালু, বা আমরা লিখতে পারি বি এ কস থিটা, ঠিক আছে। এবার যদি একটা কয়েল না থাকে, এনটা কয়েল থাকে, তাহলে সেক্ষেত্রে ফ্লাক্সটা কী হবে, এখানে একটা এন গুণ হবে, তাহলে সেক্ষেত্রে ফাই টোটাল যেটা হবে সেটা এন বি এ কস থিটা, ঠিক আছে। এবার মনে করো এই কয়েলটা ঘুরতে শুরু করলো, এই চৌম্বক ক্ষেত্রকে লম্বভাবে ভেদ করছে, কয়েলটা এইভাবে আছে মনে করো, চৌম্বক ক্ষেত্র এইভাবে আছে, তাহলে কয়েলটা এইভাবে ঘুরতে শুরু করলো। তাহলে কয়েলটার মধ্যে কী হবে, এই ফ্লাক্সটা পরিবর্তন হবে। যখনই কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরতে শুরু করবে, কখনো ম্যাগনেটিক চৌম্বক ফ্লাক্স বেশি হবে, কখনো কম হবে, তার ফলে ফ্লাক্সের পরিবর্তন হবে। এবার আমরা জানি যে ফ্লাক্সের পরিবর্তন হলেই একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে, এটা ফ্যারাডের সূত্র। এবং সেই তড়িৎচালক বলের ফর্মুলাটা কি, মাইনাস ডি ফাই ডিটি, তাই তো। এবার যদি এর কৌণিক বেগ ওমেগা হয়, তাহলে আমরা থিটা সমান কি লিখতে পারি, ওমেগা টি। তাহলে এই ইকুয়েশনটি কি হবে, এন বি এ কস ওমেগা টি। তাহলে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হবে সেটা কি হবে, এটা ডেরিভেটিভ হবে, কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, ওমেগাটা বেরিয়ে আসবে, তাহলে মাইনাসটা চলে যাবে, তাহলে কি হবে, এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। তাহলে এই হচ্ছে তড়িৎচালক বল। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি। দেখো এখানে যে তড়িৎচালক বলটা পেয়েছি, এটা মান কিন্তু স্থির নয়। আমি যদি সাইন কার্ভটাকে প্লট করি তাহলে কীরকম দেখতে হবে, এইদিকে যদি টি আর এইদিকে যদি ইটাকে প্লট করি, সাইন কার্ভ এরকম হয়, ঠিক আছে। অর্থাৎ ভোল্টেজটা স্থির নেই, ভোল্টেজটা বাড়ছে, বাড়তে বাড়তে সর্বোচ্চ হচ্ছে, তারপর জিরো হচ্ছে, তারপর আবার বিপরীত দিক হচ্ছে, পজিটিভ টু নেগেটিভ হয়ে যাচ্ছে। এই যে সর্বোচ্চ মান এটা হচ্ছে ই জিরো, এটাকে বলে শীর্ষ মান, ঠিক আছে। এই যে আমি এইখানটা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে ওর সর্বোচ্চ মান, বা এই দিকেও সেটা পাবো, সেটা হচ্ছে মাইনাস ই জিরো। তাহলে এই ই জিরোটাকে বলা হয় শীর্ষ মান, যে ভোল্টেজটা পেয়েছি সেই ভোল্টেজের শীর্ষ মান, ঠিক আছে, বোঝা গেল। আর এইভাবে আমি যে ভোল্টেজটাকে পেলাম সেই ভোল্টেজটাকে বলবো আমরা পরিবর্তী ভোল্টেজ। এখন ভোল্টেজটা কোথায় সৃষ্টি হবে, এইখানে সৃষ্টি হবে, এখানে পরিবর্তী ভোল্টেজ সৃষ্টি হবে। এখন এটার সঙ্গে আমি যদি একটা রোধ যোগ করে দিই, তাহলে এই রোধের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টের পরিমাণ কত, সেই কারেন্টটাকে যদি আই বলি আমি, তাহলে সেটা হবে ওই ই বাই আর, তার মানে ই জিরো বাই আর সাইন ওমেগা টি। এই ই জিরো বাই আরটাকে বললাম আই জিরো, তাহলে কারেন্টের যে ইকুয়েশনটা আমরা পেলাম সেটা হচ্ছে আই জিরো সাইন ওমেগা টি। এইটা হচ্ছে আমাদের পরিবর্তিত প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট। কারণ এক্ষেত্রে আমি যে কারেন্টটা পাচ্ছি সেই কারেন্টটাও স্থির নয়, সেটা ভোল্টেজের মতনই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এর ক্ষেত্রেও আমি যদি এরকম একটা লেখচিত্র টানি, এই টি এর সঙ্গে কারেন্টের সমীকরণ, কারেন্টের লেখচিত্র, তাহলে এটাও কিন্তু এরকম একটা লেখচিত্র হবে। অর্থাৎ কারেন্টের জিরো থেকে বাড়ছে, ম্যাক্সিমাম হচ্ছে, তারপর আবার জিরো হচ্ছে, তারপরে কারেন্টটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো।
তাহলে এই যে কারেন্টটা আমি পাচ্ছি, এই কারেন্টটাই হচ্ছে আমাদের পরিবর্তী প্রবাহ। আর ওইখানে যে ভোল্টেজটা পেয়েছি, এই যে ভোল্টেজটা পেয়েছি, এই ভোল্টেজটা হচ্ছে পরিবর্তী ভোল্টেজ, অল্টারনেটিং ভোল্টেজ। বুঝতে পেরে গেছে? চলো নেক্সট দেখি। পরিবর্তী প্রবাহের শীর্ষমান, গড় মান, গড় বর্গের বর্গমূল। শীর্ষমানটা তো শিখলাম। আমরা যখন পরিবর্তী প্রবাহ বলবো, পরিবর্তী প্রবাহ কি? I0 সাইন ওমেগা টি কস ওমেগা টিও হতে পারে কখনো কখনো। ইন জেনারেল সাইন ওমেগা টি প্লাস ফাইভও হতে পারে। আমি এখন সাইন ওমেগা টি ধরে করি, যেখানে ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, ওই যে কয়েলটা ঘুরছে তার কৌণিক বেগ। যদি বলে এর শীর্ষমান কত, এর শীর্ষমান আমরা বার করলাম, সেটা হচ্ছে I0। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। এবার যদি বলে এর গড় কত, এই আয়ের যদি গড় করি তাহলে 0 হয়ে যাবে। তার কারণ কি? কারণ আয়ের যে আমি লেখচিত্রটা দেখলাম, সেই লেখচিত্রটা যতটা পজিটিভ আছে ততটাই নেগেটিভ আছে। এইদিকে টি আর এইদিকে যদি আয়, তাহলে এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ। যদি আমি যোগ করি বা গড় করি তাহলে 0 হয়ে যাবে। যতটা পজিটিভ ততটাই নেগেটিভ। বা যদি আমি এখান থেকে গড় করি, যদি পূর্ণ সাইকেলে যদি অ্যাভারেজ বার করি, তাহলে গড় করার নিয়মটা হচ্ছে যে যোগ করে যত দূর পর্যন্ত যোগ করছি তত দূর পর্যন্ত ভাগ। এইখানে এই যে এই দূরত্বটা, এই যে টাইম, এইটাকে বলে পর্যায়কাল, একটা পর্যায়কাল টি। তাহলে আমাকে 0 থেকে টি পর্যন্ত যোগ করব। ঠিক আছে? যোগ করা মানে এক্ষেত্রে ইন্টিগ্রেশন করা। কোনো একটা যখন আমরা ফাংশনের যোগ করব তখন সেটাকে ইন্টিগ্রেশন করা। এবং যেহেতু টি পর্যন্ত যোগ করেছি, তাহলে আমাদের 1/t 0 টু টি কার যোগ করব? কারেন্টের যোগ করব, অর্থাৎ এই I0 সাইন ওমেগা টির যোগ করব। ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে যোগ করা, ডিটি। ঠিক আছে? একটা জিনিস এখানে মনে রাখবে যে এই যে সাইন কার্ভ দেখেছি, এর একটা কম্পাঙ্ক আছে। সেই কম্পাঙ্কের সমীকরণ হচ্ছে ω/2π। ঠিক আছে? এটা একটু মনে রাখবে। ঠিক আছে? বেশ, এবার ইন্টিগ্রেশনটা করি। তাহলে I0/t পড়ে থাকলো, এই I0টাকে বার করে নিলাম। সাইন ওমেগা টি যদি ইন্টিগ্রেশন করি তাহলে হয় cos ওমেগা টি বাই ওমেগা। কোথা থেকে কত দূর পর্যন্ত? 0 থেকে টি পর্যন্ত। ইন্টিগ্রেশনের যোগটা কত দূর পর্যন্ত? 0 থেকে টি পর্যন্ত করেছি। এবার এটা কত হবে? I0/t থাকলো cos ওমেগা বড় হাতের টি মাইনাস cos 0। এই ওমেগাটা বাইরে আমি এইখানে রাখলাম। ঠিক আছে? এখন cos ওমেগা টি মানে কি? দেখো আরেকটা ইকুয়েশন লিখি, যে টি সমান হচ্ছে 2π/ওমেগা। তার মানে ওমেগা টি হচ্ছে 2π। ঠিক আছে? এটা মনে রাখবে, ওমেগা টি মানে হচ্ছে 2π। তাহলে ওমেগা টির জায়গায় 2π যদি পড়ি, বসাই এখানে, তাহলে cos 2π মানে আবার 0। cos 2π হচ্ছে 1, সরি। তাহলে এটা কত হলো? I0/t ওমেগা cos 2π মাইনাস cos 0। cos 2π মানে 1 আর cos 0 মানে 1, তার মানে এটা 0 হয়ে গেল। তাহলে টোটাল টার্মটা 0 হয়ে গেল। তাহলে এই কারেন্টের যেটা অল্টারনেটিং কারেন্ট, তার যদি পূর্ণ চক্রে গড় করি তাহলে সেটা 0 হয়ে যাবে। বুঝতে পারলে? কারণ যতটা পজিটিভ আছে ততটাই নেগেটিভ আছে। কিন্তু তাহলে গড় মানটা পাবো কী করে? কিন্তু যদি অর্ধচক্রে গড় করি তাহলে কিন্তু 0 হবে না। তাহলে আমরা অর্ধচক্রে গড় করি, তাহলে এটা আমার হচ্ছে না, এই যে পেয়েছি চলে যাক। তাহলে অর্ধচক্রে কী করে গড় করবো? আমাকে t/2 পর্যন্ত গড় করতে হবে। ঠিক আছে? আমার উপরটা চলে গেল। তাহলে এইভাবে দাঁড়াও, একবার আমাকে এইভাবে মুছলে হবে না, দাঁড়াও এইভাবে মুছি। সেরকমই করা আছে, উপরটা চলে যাবে। চলো, তাহলে আমাকে করতে হবে কি? t/2 পর্যন্ত গড় করতে হবে। তাহলে সেক্ষেত্রে আয়ের গড় কীভাবে লিখবো? 1/t/2 ইন্টিগ্রেশন 0 টু t/2 সাইন ওমেগা I0 সাইন ওমেগা টি ডিটি। ঠিক আছে? কারণ এখন গড় করছি কত দূর পর্যন্ত? t/2 পর্যন্ত, 0 থেকে t/2 পর্যন্ত গড় করছি। তার মানে এটা হচ্ছে যোগ, এটা t/2 দিয়ে ভাগ। তার মানে I0টা বার করে নিয়ে এলাম।
তাহলে 2i0/t সাইনের ইন্টিগ্রেশন করলে হবে cos ওমেগা টি বাই ওমেগা 0 থেকে t/2। সিম্পল জিনিস। প্রথমে আপার লিমিটটা বসাবো, তাহলে 2i0/t cos ওমেগা বড় হাতে t/2, এই ওমেগাটাকে একবার বাইরে এখানে নিয়ে আসি, মাইনাস cos 0। ঠিক আছে, হলো। চলো তাহলে কত পাচ্ছি দেখি, সমান এইখানটা করি, 2i0/ωt মানে 2π, তাহলে এখানে 2π চলে এলো, এখানে ওমেগা 2π/2, তার মানে cos π মাইনাস cos 0। এখানে একটা জিনিস ভুল করছি, আগের বারও ভুল করছি, ওটা ঠিক করে নেবে। কি ভুল করছি বলে দিই, এইখানে একটা মাইনাস আসবে, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস আসবে, তাহলে এই টার্মটা মাইনাস, এই টার্মটা প্লাস আসবে, এই টার্মটা মাইনাস, এই টার্মটা প্লাস আসবে। আগেরটা তো সেম কাজ করে রেখেছি, একবার দেখে নিই। না, আগের ওটা তো মুছে দিয়েছি, সরি, আগেরটাতে এটা ঠিক করে নেবে, ঠিক আছে। আগেরটাতে ভুল করেছি, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস হয়। চলো তাহলে এটা i0/π হলো, এটা cos π এর মান -1, তাহলে এটা 1 হয়ে গেল, cos 0 এর মান 1, তাহলে 2 হয়ে গেল, তাহলে 2i0/π হয়ে গেল। তাহলে যদি অর্ধচক্রে গড় করি, তাহলে কোনো এসি প্রবাহের গড় মান হয় 2i0/π। বোঝা গেল? কিন্তু এটা খুব একটা এফেক্টিভ নয়, গড় মান খুব একটা এফেক্টিভ নয়, সেটা কিছুক্ষণ পরই আমরা বুঝতে পারবো। আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে গড় বর্গের বর্গমূল। ঠিক আছে, তার মানে বর্গের গড় করে তার বর্গমূল, এই জিনিসটা আমাদের বার করতে হবে। তো চলো আমরা সেটা করি। তার মানে আমাদের যেটা জিজ্ঞেস করে, এটাকে লেখা হয় একটা নির্দিষ্ট টার্ম দিয়ে IRMS। ঠিক আছে, রুট মিন স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার করে উল্টো দিক থেকে লেখা হয়, স্কোয়ার করে গড় করো, তারপরে তার রুট ওভার করো। এটার মানে হচ্ছে রুট ওভার I² এর গড়। ঠিক আছে, প্রথমত I² এর গড় মানে কি, I² এর গড় মানে কি, পূর্ণচক্র, কিন্তু এটা কিন্তু অর্ধচক্রে নয়। তাহলে 1/t করবো, যেহেতু এটা পূর্ণচক্রে। 0 to t করবো, I² এর গড় করছি, তার মানে I0² sin² ওমেগা টি dt। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে I0²/t থাকলো, 2t নিলাম আমি, একটা 2 জোর করে এখানে নিলাম। 0 to t, এখানে কি পড়ে আছে, 2 যেহেতু নিয়েছি জোর করে, তাহলে 2 sin² ওমেগা টি পড়ে আছে। 2 sin² ওমেগা টি মানে 1 মাইনাস cos 2 ওমেগা টি dt। বুঝতে পারা গেছে? 2টা আগেই নিয়েছি, 2 sin² ওমেগা টি মানে হচ্ছে 1 মাইনাস cos 2 ওমেগা টি। এইটা মানে কত, I0²/2t, এর ইন্টিগ্রেশন করলে এটা 1 এর ইন্টিগ্রেশন t মাইনাস cos এর ইন্টিগ্রেশন করলে হবে sin 2 ওমেগা টি বাই 2 ওমেগা, লিমিট হচ্ছে 0 থেকে t। ঠিক আছে, তাহলে I0²/2t থাকলো। ঠিক আছে, প্রথমে আপার লিমিট বসাবো, আপার লিমিটেই বসাবো, নিচের লিমিটটা বসাবো না, কারণ 0 হয়ে যাবে। তাহলে আপার লিমিটে বসালে t এর জায়গায় t বসালাম, মাইনাস সাইন 2 ওমেগা বড়াতে t বাই 2 ওমেগা, লোয়ার লিমিটে 0 হয়ে যাবে, ওই জন্য আমি বসালাম না। এখন এইটা চিন্তা করো, ওমেগা টি মানে 2π, তাহলে এটা 4π হয়ে গেল, সাইন 4π এর মান 0, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে শুধু t পড়ে থাকছো, এই টিটা কেটে গেল, তাহলে I0²/2 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে I² এর গড় কত পেলাম, I0²/2। এইটা যখনই আমি এখানে বসাবো, তাহলে IRMS সমান কত পাবো, রুট ওভার I0²/2, তার মানে এটা হয়ে গেল I0/√2। বুঝে গেল? তাহলে এইটাই হচ্ছে আমাদের শীর্ষ মানের ইকুয়েশন, RMS মানের ইকুয়েশন, IRMS ইজ ইকাল টু I0
বাই √2। এটা মনে রাখবে, এই আরএমএস ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেখানে এসি কারেন্টের কোনো তথ্য দেখি সেখানে আরএমএস মানটাই দেয়া থাকে। ঠিক একইভাবে আমরা ভোল্টেজের যে আরএমএস সেইটা হচ্ছে তার শীর্ষমান বাই √2। যেমন আমাদের বাড়িতে থাকে 220 ভোল্ট, এই যে 220 ভোল্ট যেটা আমরা বলি সেটা অ্যাকচুয়ালি শীর্ষমান নয়, সেটা হচ্ছে আরএমএস মান। তাহলে এইটা হচ্ছে আমাদের, এই ভোল্টেজটা হচ্ছে আরএমএস। যদি বলে যে এর E0 কত, তাহলে E0 √2 গুণ হবে, E0 মানে √2 ইন্টু আরএমএস, তাহলে ইন্টু 220। এইটা করলে 311 ভোল্টেজ হবে। তাহলে আমাদের যে বাড়ির যে লাইনটা আছে তার যে শীর্ষ মান সেইটা হচ্ছে 311 ভোল্ট, এবং তার যে আরএমএস মান সেইটা হচ্ছে 220 ভোল্ট। যেখানে এসিতে কারেন্ট লেখা থাকবে সেটা কিন্তু আরএমএস মানটাই লেখা থাকে, সেখানে শীর্ষ মান বা গড় মান লেখা থাকে না। তো এখন আমরা আরএমএস মান একটা পেলাম আর একটা পেলাম শীর্ষ মান, তাই তো? এই যে আরএমএস মানটা পেয়েছি, এটা মুছে দিই। এই আরএমএস মানকে মনে করো আই অ্যাভারেজ দিয়ে ভাগ করলাম, তাহলে কত পাবো? I0 বাই √2। এইটা কত পেয়েছি? আই গড়টা থেকে 2I0 বাই পাই পেয়েছি, তাহলে পাই বাই 2I0। এই I0 কেটে গেল, তাহলে পাই বাই 2√2 হবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব 1.11। এই যে ভ্যালুটা পেলাম এটাকে বলা হয় আকৃতি গুণক। মানে কি? তার মানে হচ্ছে আমার যে এসি কারেন্টটা আছে সেই এসিটা কীরকম দেখতে, সেটা এরকম এই ধরনের এসি, না সেটা এই ধরনের এসি, না সেটা এই ধরনের এসি। যদি দেখি যে আকৃতি গুণক 1.11 এর কাছাকাছি বেরোচ্ছে, তার মানে সেই এসিটা হচ্ছে এরকম সাইন কার্ভ। যদি এটা এইরকম এর থেকে অনেক বেশি খারাপ একটা ভ্যালু বেরোচ্ছে, তখন সেটা কিন্তু পিওর সাইনোসয়েডাল কার্ভ নয়। যদি এসিটা সাইন ওয়েভ না হয় তাহলে কিন্তু সেই এসি যদি বাড়িতে ব্যবহার করো, তাহলে যে যন্ত্রগুলো ব্যবহার করছো সেই যন্ত্রগুলো থেকে আওয়াজ আসবে, সাউন্ড আসবে, এবং যন্ত্রপাতি খারাপ হয়ে যেতে পারে। ওই জন্য আকৃতি গুণক খুব গুরুত্বপূর্ণ। চলো নেক্সট দেখি। আকৃতি গুণক বলে দিয়েছি। একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ দিয়েছে 40 sin 400 πt অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা। এর শীর্ষমান, গড় মান, আরএমএস মান এবং কম্পাঙ্ক নির্ণয় করো। প্রথমত শীর্ষমান কত? খুব সোজা, শীর্ষমান হচ্ছে 40 অ্যাম্পিয়ার। ঠিক আছে, গড় মান কত? গড় মান পূর্ণচক্রে গড় মান যদি বলে তাহলে সে তো 0, তাই না? পূর্ণচক্রে গড় মান তো 0, কিন্তু হাফ চক্রে গড় মান যদি বলে তাহলে তার ভ্যালু আছে। ভ্যালু কত? সেটা হচ্ছে 2I0 বাই পাই। অর্থাৎ I0 যদি 40 বসিয়ে দিই তাহলে 80 বাই পাই। পায়ের মান হচ্ছে 3.14। এটাকে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? এটাকে ক্যালকুলেশন করে দেখবে কত হয়। কত দিয়েছে? 40। $25.48 অ্যাম্পিয়ার আছে, 25.48 অ্যাম্পিয়ার অ্যান্সার আছে বইয়ের মধ্যে, যেখান থেকে তুলেছি আমরা। আচ্ছা, গড় মান বেরোলো। আরএমএস মান কত? আরএমএস সেটা হচ্ছে I0 বাই √2। I0 বাই √2, তো I0 হচ্ছে 40 বাই √2, তার মানে 20√2 অ্যাম্পিয়ার। তো √2 এর মান তো 1.4 হয়, যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এটা পাবো। এটা যদি হিসাব করি তাহলে আমরা পাবো 28.28 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইভাবে করতে পারি। 20 ইন্টু √2 এর মান হচ্ছে 1.4 একবারে, তার মানে 28
অ্যাম্পিয়ার মতন আসছে আমার হিসাব মতন। √2টাকে যদি 1.4 ধরো, এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে এইটা, কিন্তু এটা লিখলেও কোনো অসুবিধা নেই। কম্পাঙ্ক কী করে বার করব? এখানে দেখো ওমেগাটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 400 পাই, ঠিক আছে। টিটা বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে ওমেগা। তাহলে কম্পাঙ্ক হচ্ছে এফ, সেটা হচ্ছে ω/2 পাই। তার মানে এটাকে যদি 2 পাই দিয়ে ভাগ করি তাহলে 200 হার্টজ অ্যান্সার আসবে। দেখেছো, আমরা এসির সমস্ত কিছু তথ্য পেয়ে গেলাম অঙ্ক যেটা দেবে সেখান থেকে। নেক্সট দেখি, এসি মেন লাইনের ভোল্টেজ 220 ভোল্ট হলে ভোল্টেজের শীর্ষ মান কত? এটা এক্ষুনি করলাম, 220কে √2 দিয়ে গুণ করো, 311 ভোল্ট। নেক্সট, যদি এসি ভোল্টেজের রেটিং 220 ভোল্ট 50 হার্টজ হয় তাহলে তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ কত হবে? প্রথমত VRMS, এটা অ্যাকচুয়ালি ERMS দিয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে 220 ভোল্ট, আর এফটা দিয়েছে 50 হার্টজ, ঠিক আছে। এই দুটো জিনিস আমাকে দিয়ে দিয়েছে। তাহলে E0 কত হবে? এক্ষুনি দেখলাম 311 ভোল্ট হবে, এটার সঙ্গে √2 গুণ করে দাও। আর ওমেগা কত হবে? ওমেগা এফ সমান ω/2 পাই, তাহলে ওমেগা সমান হবে 2 পাই এফ, তার মানে 100 পাই। কালার চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে। তাহলে ই এর ইকুয়েশন কী হবে? সেটা হচ্ছে E0 sin ωt, cos ωt লিখতে পারো। E0 হচ্ছে 311 সাইন ওমেগা পেলাম 100 পাই, তাহলে 100 পাই টি। তাহলে এইটি হচ্ছে আমাদের তাৎক্ষণিক সমীকরণ, এইটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখি, চলো। ডিসির তুলনায় এসির সুবিধা কি? আমরা তো বাড়িতে এসি ব্যবহার করি, সুবিধা কি? সুবিধা হচ্ছে কম ব্যয় ও সহজে উৎপাদন করা যায়, কারণ এটাকে এসিকে তৈরি করা খুব সোজা, ঠিক আছে। কোনো একটা জায়গায় ডায়নামো ঘুরছে, সেই ডায়নামোর সাহায্যে খুব ইজিলি এসিকে তৈরি করা যায় এবং এর খরচও খুব কম। যেমন যেখানে জলবিদ্যুৎ আছে সেখানে একবার জলবিদ্যুতের যে সেট আপ সেটা তৈরি করার পর দীর্ঘদিন সেখান থেকে বিদ্যুৎ পাওয়া যায়। তুলনামূলকভাবে ডিসি তৈরি করা অনেক ঝামেলা এবং অনেক খরচ সাপেক্ষ। যেমন তুমি যদি একটা ব্যাটারি তৈরি করো, ব্যাটারির মধ্যে অনেক কেমিক্যাল থাকে, কেমিক্যালগুলোর অনেক দাম, ওই জন্য ব্যাটারির দামও খুব বেশি হয় এবং সেটা কিন্তু খুব বেশি দিন চলেও না। তুমি যদি পেন্সিল ব্যাটারি কিনে নিয়ে আসো তাহলে 1 বছর পর হয়তো নষ্ট হয়ে যাবে, তারপর আবার কিনতে হবে। তাই জন্য ওগুলো বেশি খরচ সাপেক্ষ, অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এসিকে তারের মাধ্যমে অনেক দূর, হয়তো 200-300 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া যায়, কিন্তু এসির যে শক্তি নষ্ট সেটা খুব কম হয় তুলনামূলক ডিসিতে ক্ষেত্রে শক্তি নষ্ট অনেক বেশি হয়। ভোল্টেজ খুব সহজে বাড়ানো কমানো যায়, এর জন্য ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার দিয়ে খুব সহজেই এসির ভোল্টেজকে বাড়ানো কমানো যায়। 220 ভোল্টকে 1000 ভোল্ট বা কয়েক লাখ ভোল্ট, আবার কয়েক লাখ ভোল্টকে কমিয়ে 220 ভোল্টেজে নিয়ে আসা যায়। ক্ষয় অনেক কম, এক্ষুনি বললাম এসি কারেন্টের ক্ষয় অনেক কম, শক্তি অনেক কম অপচয় হয়। চলো নেক্সট দেখি, ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র। আমরা এখানে দেখব যে কোনো একটা বর্তনীর মধ্যে ভোল্টেজ এবং কারেন্ট একই দশায় নেই। দেখো জিনিসটা কি, মনে করো আমি আই লিখেছি I0 সাইন ωt, এই যে ωtটা লিখছি, এই ωtটা হচ্ছে ওর দশা। তো মনে করো প্রাথমিক একটা দশা আছে, শুধু ωt লিখলে প্রাথমিক দশা 0 হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে এখানে যদি বলি কারেন্টের দশা কি, সেটা হচ্ছে ωt প্লাস ফাই, ঠিক আছে। ফাইটা প্রাথমিক দশা, ωt পাই প্লাস ফাইটা হচ্ছে যে কোনো সময় দশা। সাধারণত আমরা এখানে যে সার্কিটগুলো নিয়ে বলবো সেখানে ভোল্টেজ এবং কারেন্ট আলাদা দশায় থাকবে, ঠিক আছে। মনে করো আমি ইটাকে বললাম E0 সাইন ωt, তাহলে দুজনের মধ্যে দশা পার্থক্য কত? ফাই। এখন আমি যদি এরকম এটা কিন্তু লেখচিত্রের মতন, কিন্তু লেখচিত্র নয়। মনে করো এই রেখাটা দশা 0 বোঝাচ্ছে, এই রেখাটা দশাটা 0 বোঝাচ্ছে, যেটা x অক্ষ লিখেছি। t=0-তে দশা 0 হবে এরকম একটা জিনিস বোঝাচ্ছে। তাহলে এইটা দিয়ে আমি কে বোঝাতে পারবো, পারবো না, কারণ এর প্রাথমিক দশা 0 বটে, কিন্তু ওর একটা দশা আছে ωt।
তো যে কোনো একটা সময় যদি আমি দশাকাটাকে বোঝাই যে কোনো একটা সময়, এটা তো টি ইজ ইকুয়াল টু 0 সময়ের জন্য, কিন্তু যে কোনো সময়ের জন্য যদি আমি কে বোঝাতে চাই, তাহলে আমাকে একটা এরকম একটা রেখার সাহায্যে বোঝাতে হবে, যার এই যে দূরত্বটা এর দ্বারা তার শীর্ষমান বা আরএমএস মানকে বোঝায়, এবং এই যে কোণটা এটা হচ্ছে এই ওমেগা টি অ্যাঙ্গেল। বোঝা গেল? কে কীভাবে লিখলাম? এইটাকে বলে ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র। এবার কে কী করে লিখব? দেখো ওমেগাটির থেকে ফাই পরিমাণ বেশি, তাহলে কে আমি নিশ্চয়ই এইভাবে লিখব। এইটা হবে I0 আর এই কোণটা হবে ফাই, তাহলে পুরো কোণটা ওমেগা টি প্লাস ফাই হলো। বোঝা গেল? তাহলে যখন আমরা এই কারেন্ট এবং ভোল্টেজকে এরকম একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করব যেখানে তার দশাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তখন সেই রেখাচিত্রটাকে বলবো আমরা ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র। লেখচিত্র নয়, দেখতে একটা লেখচিত্র মতন, কিন্তু এখানে দশাগুলোকে লেখা আছে। বুঝতে পারলে? চলো নেক্সট। রোধ, প্রতিঘাত, সমগ্র প্রতিঘাত। রোধ জিনিসটা তোমরা জানো ওহমের সূত্র অনুসারে। তো রোধকে আমরা এরকম করে লিখি, এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো রোধের মধ্যে কি হয়, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না। তাহলে ফাই 0 হলে ভি আর এর যে অনুপাত সেইটাকে বলে রোধ। ঠিক আছে, বুঝতে পারা গেল? এবার যদি ফাই 0 না হয়, সেক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের যে অনুপাত সেইটাকে বলবো আমরা প্রতিঘাত। তাহলে ফাই নট ইকুয়াল টু 0 হলে সেক্ষেত্রে আমরা এই ভোল্টেজ এবং কারেন্টের যে অনুপাত সেইটাকে বলবো আমরা প্রতিঘাত। সেটা কখনো কখনো আমরা এক্সএল দিয়ে লিখব, আবার কখনো কখনো এক্সসি দিয়ে লিখব। যখন করব তখন বুঝতে পারবে। তাহলে এটা অ্যাকচুয়ালি এটাও একটা রোধ। এক্সএল মানে বুঝতে পারছো, এল মানে আবেশক, সি মানে ধারক, ক্যাপাসিটার। তাই যখন ফাইটা 0 হবে না, তখন ভোল্টেজ এবং কারেন্টের যে অনুপাত সেইটাকে আমরা এক্সএল বা এক্সসি দিয়ে লিখব। অর্থাৎ এটা কখন হবে, যখন কোনো সার্কিটের মধ্যে একটা ক্যাপাসিটার থাকবে বা যখন ইন্ডাক্টর থাকবে, তখন হচ্ছে সেটা প্রতিঘাত। কিন্তু এমন একটা সার্কিট পেয়েছি যেখানে রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটার আছে, আবার ইন্ডাক্টর আছে, সেখানে টোটাল যে রোধটা তৈরি হবে সেটাকে বলে প্রতিঘাত। অর্থাৎ এই ক্ষেত্রে ফাইটা 0 হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের যে অনুপাত সেইটাকে বলবো আমরা সমগ্র প্রতিঘাত, এবং সেটাকে আমরা জেড দিয়ে লিখব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাই দেখো ভোল্টেজ এবং কারেন্টের অনুপাত, তাহলে এককগুলো সেম হবে। আর এর একক যা হবে এখানে এক্সএল বা এক্সির একক তাই হবে, জেড এর এককও তাই হবে, ওহমই হবে। বুঝতে পেরে গেছে? চলো নেক্সট দেখি। এসি বর্তনীতে ক্ষমতা ও ক্ষমতা গুণক। এসি বর্তনীতে কি হবে আমরা দেখব যে ভোল্টেজ এবং কারেন্ট একই দশায় থাকবে না। ঠিক আছে, ভোল্টেজ এবং কারেন্ট একই দশায় থাকবে না। তাহলে মনে করো এসিতে যে ভোল্টেজটা দিয়েছি সেটা হচ্ছে E0 sin ওমেগা টি, এবং যে কারেন্টটা দিয়েছি সেই কারেন্টটা হচ্ছে E0 sin ওমেগা টি প্লাস ফাই। একই দশায় নেই, আলাদা দশায় আছে। তাহলে যদি বলে যে পাওয়ার কত নষ্ট করবে এই বর্তনীতে, পাওয়ার মানে জানি যে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। ঠিক আছে, এটা I0 হবে, এটা E0 হবে না, এটা I0 হবে, I সমান I0। তাহলে এটাকে লিখতে পারি ই এর জায়গায় এটা আর আই এর জায়গায় এটা। তাহলে E0 I0 sin ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই। এটাকে আরেকটুখানি একটু বাড়ায়, তাহলে E0 I0 তো থাকলোই, সাইন ওমেগা টিও থাকলো। এটাকে ভাঙলে প্রথম টার্মটা হবে সাইন ওমেগা টি কস ফাই, আর দ্বিতীয় টার্মটা হবে কস ওমেগা টি সাইন ফাই। এই সাইন ওমেগা টিটাকে 0 ভেতরে ঢোকায়, তাহলে E0 I0 তো থাকলো, সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস কস ওমেগা টি সাইন ওমেগা টি
সাইন ফাই। আরেকটা লাইন করি, E0 I0 প্রথম টার্মটা হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস দ্বিতীয় টার্মটা হচ্ছে হাফ সাইন 2 ওমেগা টি সাইন ফাই। বুঝা গেছে? আমি জানতে চাইছি গড় কত ক্ষমতা নষ্ট করবে, তাহলে পি অ্যাভারেজটা কত জানতে চাইছি। তাহলে কোথায় অ্যাভারেজ হবে? E0 I0 তে অ্যাভারেজ হবে না, কারণ ওটা শীর্ষমান, ওর তো চেঞ্জ হয় না। এখানে সাইন স্কোয়ার ওমেগা টির গড় হবে, কস ফাইয়ের গড় হবে না, কারণ ওটা একটা স্থির মান, স্থির মানের কোনো গড় হয় না। প্লাস হাফের কোনো গড় হবে না, সাইন 2 ওমেগা টির গড় হবে। আবার সাইন ফাইয়ের কোনো গড় হবে না, কারণ ওটা একটা কনস্ট্যান্ট সংখ্যা। ঠিক আছে, এবারে কতগুলো জিনিস মনে রাখবে। কি? এই যে সাইন স্কোয়ার ওমেগা টি এর যে গড় সেটা হচ্ছে হাফ হয়, কস স্কোয়ার ওমেগা টি এর যে গড় সেটা হাফ হয়, কিন্তু সাইন ওমেগা টি এর যে গড় এটা 0 হয়। সাইন কার্ভের গড় তো 0 হবেই, কস কার্ভেরও গড় আমরা যদি করি তাহলে 0 হবে। তাহলে এই টার্মটাতে এই ফাংশনটা 0 হবে, কারণ এটা স্কোয়ার টার্ম নয়, সাইন 2 ওমেগা টি, তার মানে এরও প্লাস আছে এবং মাইনাস আছে। তাহলে এই গোটা টার্মটা 0 হয়ে গেল, শুধুমাত্র এই টার্মে এই সাইন স্কোয়ার ওমেগা টিটা হাফ হবে। তাহলে আমি পি গড় কত পেলাম? E0 I0 ইন্টু হাফ কস ফাই। এখন এটাকে এইভাবে লিখতে পারি, E0/√2 ইন্টু I0/√2 ইন্টু কস ফাই। এটাকে এইভাবে লিখতে পারি, ERMS IRMS ইন্টু কস ফাই। দেখছো গড়ে কতটা ক্ষমতা নিষ্ঠ করবে সেটা কিন্তু শীর্ষমানের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে কার উপর? RMS মানের উপর। বুঝতে পারলে? এখানে যে কস ফাইটা যেটা পেয়েছি, এই কস ফাইটাকে বলে ক্ষমতা গুণক। এই যে কস ফাই যে টার্মটা পেয়েছি আমরা, এই কস ফাই যে টার্মটা পেয়েছি এইটাকে আমরা বলবো ক্ষমতা গুণক। কারণ এখানে ক্ষমতা শুধু ভোল্টেজ এবং কারেন্টের উপর ডিপেন্ড করে না, তার সঙ্গে এই কস ফাইটার উপরও নির্ভর করে। বুঝে গেল? চলো নেক্সট। ওয়াটবিহীন, এটা প্রবাহ হবে, ঠিক আছে, পরিবাহী হবে না, প্রবাহ হবে। এটা ভুল দিয়েছি, ওয়াটবিহীন পরিবাহী বলে কিছু হয় না, প্রবাহ হবে। ঘূর্ণি প্রবাহ থেকে আমরা রেখাচিত্র থেকে দেখি কি বলতে চাইছে। মনে করো এইটা হচ্ছে T=0 লাইন, ঠিক আছে। তো মনে করো এইদিকে আই আছে, আই মানে IRMS নিলাম মনে করো, আর এইদিকে মনে করো ERMS আছে। দুজনের মধ্যে দশার পার্থক্য হচ্ছে ফাই। ওমেগা টিটা বাদ দিলাম, T=0 তে এই জিনিসটা হচ্ছে আমরা ভাবলাম। তাহলে T=0 তে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য হচ্ছে ফাই, ঠিক আছে। এরা সব ভেক্টর নিয়ম মেনে চলে। তাহলে এই আইকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আয়ের এই দিক বরাবর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে IRMS cos ফাই, আর এই দিক বরাবর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে IRMS sin ফাই। বুঝতে পারলে? এর বোঝো। এবার এইটার জন্য কত গড়ে কত ক্ষমতা ব্যয় হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ERMS IRMS cos ফাই। তাহলে এই টার্মটার জন্য ERMS, ভালো করে বুঝবে টার্মটা, ইন্টু IRMS cos ফাই ইন্টু cos 0। তার কারণ ERMS এর সঙ্গে IRMS cos ফাই 0 ডিগ্রি কোণ করেছে, ওই জন্য ভোল্টেজের RMS ভ্যালু হচ্ছে ERMS, কারেন্টের RMS ভ্যালু হচ্ছে ERMS cos ফাই। তার মানে এটা করলে ERMS IRMS cos ফাই।
তার মানে আমরা বলতে পারি যে এই আইআরএমএস এর cos phi যে কম্পোনেন্ট, এইটা ক্ষমতা নষ্ট করে এবং এটাকে বলা হয় ওয়াট যুক্ত প্রবাহ। যদি এইটার কথা দেখি, এটাতে পি অ্যাভারেজ যদি বার করি, তাহলে ইআরএমএস আইআরএমএস সাইন ফাই cos 90 ডিগ্রি, কারণ মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, cos 90 মানে 0, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এই যে কম্পোনেন্ট অর্থাৎ আইআরএমএস সাইন ফাই যে কম্পোনেন্ট, এটা কিন্তু কোনো শক্তি নষ্ট করে না, ক্ষমতাটা 0 দেখলাম। তাহলে এইটাকে বলবো আমরা ওয়াট বিহীন প্রবাহ। বুঝে গেল? চলো নেক্সট দেখি। একটি এসি বর্তনীতে কোন এক মুহূর্তে তড়িৎ প্রবাহ মাত্রার ভোল্টেজের সমীকরণ দিয়েছে, ওই বর্তনীতে গড় ক্ষমতা কত? চলো করি। দেখো এখানে I0 যেটা দিয়েছে সেটা হচ্ছে 1/√2, তাহলে আইআরএমএস কত হবে? সেটা হচ্ছে I0/√2, তার মানে হাফ হয়ে গেল যখনই এটা মানটা বসাবো। ঠিক একইভাবে V0 যেটা দিয়েছে সেটাও 1/√2 দিয়েছে, তাহলে ভিআরএমএসও হাফ অ্যাম্পিয়ার হবে, একই হাফ ভোল্ট হবে, সরি হাফ ভোল্ট হবে। ফাইটা কত দিয়েছে? দুটোর মধ্যে দশা পার্থক্য কত? দুটোর মধ্যে দশা পার্থক্য হচ্ছে π/3, তাহলে ফাই সমান π/3, তাহলে cos ফাই কত হবে? cos π/3, cos π/3 মানে হাফ, তাহলে গড় ক্ষমতা কত হবে? আইআরএমএস ইআরএমএস cos phi, তার মানে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, মানে 1/8 ওয়াট ক্ষমতা, তো ওয়াট। বুঝে গেল? চলো নেক্সট দেখি। রোধকযুক্ত এসি বর্তনী। তো আমাদের এখানে সার্কিটে দেখতে হবে যে এর কারণে রোধ আছে, মনে করো রেজিস্ট্যান্স আছে, এবং সেই তার সঙ্গে আমি একটা এসি প্রবাহ যুক্ত করেছি। এটা রোধ আছে, এটা এসি প্রবাহ, মনে করো ই সমান এসি ভোল্টেজ যোগ করেছি E0 sin ωt। তাহলে কারেন্ট কত পাবো? কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই রোধ, তার মানে E0/R sin ωt। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য সেম, তাহলে এখানে ফাইটা 0 হয়ে গেল, cos phi ক্ষমতা গুণক 1 হয়ে গেল। ঠিক আছে, এক্ষেত্রে আমি যদি রেখাচিত্র অঙ্কন করি, এইদিকে t=0 লাইন, এইটাকে যদি বলি ভোল্টেজের দিক, E0 দিক, তাহলে এই দিকেই আমাদের কারেন্টের দিক হবে, তাহলে এই দিকেই আমাদের কারেন্টের দিক হবে I0, এবং এই কোণটা ωt হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রেখাচিত্র, দুজনেই সেম ডিরেকশনে আছে। যদি আমরা এদের কার্ভটাকে আঁকি, এদিকে T, দুটোই সাইন কার্ভ, তাহলে এইটা যদি ভোল্টেজের কার্ভ হয়, ই এর কার্ভ হয়, তাহলে কারেন্টের কার্ভটা কীরকম হবে? কারেন্টের কার্ভটা এরকমই হবে, এইটা কারেন্টের কার্ভ হবে, একই দশায় আছে, ও যেমন করে মুভ করছে ও সেরকম করে মুভ করছে। ঠিক আছে, এক্ষেত্রে পি যেটা হবে, এক্ষেত্রে পি যেটা হবে, কোথায় আঁকি লিখি, পি অ্যাভারেজ যেটা সে হবে সেটা হচ্ছে ইআরএমএস আইআরএমএস। cos phi টা তো 1, লেখার দরকার নেই। ঠিক আছে, চলো নেক্সট দেখি। আবেশকযুক্ত বর্তনী। মনে করো এরকম একটা আবেশক আছে,
এবং এটাকে একটা এসি কারেন্টের সঙ্গে যুক্ত করা আছে। এসিটার ভ্যালু হচ্ছে E0 sin ωt। তো এটা তো পরিবর্তনশীল, কোনো একটা সময়ে মনে করি এই জায়গাটা প্লাস, এই জায়গাটা মাইনাস, কোনো একটা সময় এটা কিন্তু কিছুক্ষণ পরে ওই দিকটা মাইনাস এদিকটা প্লাস হয়ে যাবে। তাহলে এই দিকটা যদি প্লাস হয়, ফ্যারাডেজ লেঞ্জের সূত্র অনুসারে এই দিকটাও প্লাস হবে, এই দিকটাও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার মনে করো এর ইকুয়েশন লিখতে চাইছি, তাহলে আমি এইখান থেকে যাওয়া শুরু করলাম, মাইনাস থেকে প্লাসে গেলাম মানে প্লাস E0 sin ωt। এখান দিয়ে এখানে এলাম, দিয়ে এই দিকে যখন যাব তখন প্লাস থেকে মাইনাসের দিকে যাব, অর্থাৎ ভোল্টেজ কমছে। কারচপের সূত্র আমি শিখেছি, ভোল্টেজ কত কমছে তাহলে মাইনাস হবে। এর ভোল্টেজ কত হয় L didt, এইটা ইকুয়াল টু আবার এখানেই চলে এলাম, তাহলে 0। তা আমি চাইছি কারেন্টটাকে বার করতে, তাহলে L didt ইজ ইকাল টু E0 sin ωt। তাহলে didt কত হবে E0 বাই L sin ωt, sin ωt। তাহলে I কত হবে, I কত হবে, I পেতে গেলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, প্রথমে এক জায়গায় ভুল করেছিলাম, যাই হোক। তো সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস আর ওমেগাটা নিচে আসবে, তাহলে মাইনাস E0 বাই ওমেগা L cos ωt। I সমান, ভালো করে খেয়াল করবে এই টার্মটা, E0 কারেন্ট পাচ্ছি, তাহলে ভোল্টেজের নিশ্চয়ই রোধ আছে। এই ওমেগালটা হচ্ছে আবেশকের প্রতিঘাত বা প্রতিরোধ, এবং এটাকে XL দিয়ে লেখা হয়। মাইনাস এইটাকে আমি লিখতে পারি সাইন ওমেগা টি মাইনাস π/2, সাইন ওমেগা টি মাইনাস π/2 মানে মাইনাস কস ওমেগা টি। তাহলে এখানে কি কি পেলাম, প্রথমত প্রতিরোধ, আবেশকের প্রতিরোধ আবেশকের যে প্রতিরোধটা পেলাম সেটাকে আমরা XL দিয়ে লিখলাম, এবং তার ভ্যালু হচ্ছে ওমেগা L। ফাই যেটা পাচ্ছি সেটা পাচ্ছি মাইনাস π/2, অর্থাৎ এক্ষেত্রে কারেন্টটা পিছিয়ে আছে, π/2 পিছিয়ে আছে, তার মানে ভোল্টেজটা এগিয়ে আছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি রেখাচিত্রটা আঁকি, এটা হচ্ছে t = 0 লাইন, তাহলে প্রথমে লিখব ইটা মানে E0টা, যেটা ওমেগা টি অ্যাঙ্গেল করে আছে। কারেন্টটা কি হবে, কারেন্টটা π/2 পিছিয়ে আছে, তাহলে কারেন্টটা এই দিক বরাবর হবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা হবে ওমেগা টি মাইনাস π/2। আচ্ছা, π/2 অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, π/2 মাইনাস ওমেগা টি। একটা কারেন্টটাকে, আচ্ছা ভোল্টেজটাকে ওমেগা টি মাইনাস π/2, একটু রেখাচিত্রটাকে একটু ঠিক করি, বুঝলে, এইভাবে করলে হবে না, উল্টো করে করি, দাঁড়াও এটাকে মুছি, এটা ঠিক হলো না, বেশ ঠিক আছে। প্রথমে কারেন্টটাকে আঁকি, প্রথমে আঁকি, ঠিক আছে, তারপর ভোল্টেজটাকে আঁকবো, বা এরকম বেশিরভাগ বই এরকম করা আছে। t = 0 লাইনটাকে যদি ধরি আমি, t = 0তে কী হচ্ছে আমি সেইটাকে পুট করি, আমার মনে হচ্ছে ওর থেকে সুবিধা হবে। t = 0তে ইটা E0 বরাবর আছে, অর্থাৎ ইটা ভোল্টেজটা 0 দশাতেই আছে, কারণ ওমেগা টিটা 0, তাহলে এই দিকে আমি E0 আঁকতে পারবো, বুঝে গেল। কারেন্টটা কি আছে, ওমেগা টির জায়গায় যদি 0 বসাই তাহলে মাইনাস π/2 আছে, অর্থাৎ এই দিকে আছে কারেন্টটা, ঠিক আছে। তাহলে মোটামুটি এটা বুঝতে পারছি যে আবেশকের ক্ষেত্রে ভোল্টেজটা কারেন্টের থেকে এগিয়ে থাকে, ঠিক আছে, ভোল্টেজটা কারেন্টের থেকে এগিয়ে থাকে। এবার তুমি যে কোনো অনুযায়ী আঁকতে পারো, আর একটা এভাবেও আঁকতে পারো
যদি এটা হচ্ছে অসুবিধা হয়, যেটা তোমাদের বইয়ে একটু ভালো করে ঠিকঠাক আঁকতে চাইছি যাতে করে তোমাদের কনসেপ্ট ঠিক হয়। চলো আরেকবার দেখি। তো এইটা মনে করো টি ইজ ইকাল টু 0 লাইন, এটা একটু বাড়িয়ে দিই। আমি ইটাকে এই দিকে আঁকলাম, কালারটা চেঞ্জ করি, ইটাকে এই দিকে আঁকলাম, এটা হচ্ছে E0টা, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ওমেগা টি। তাহলে আইটা হবে ঠিক এর সঙ্গে লম্ব, এইটা হচ্ছে I0। তাহলে এইটা যদি ওমেগা টি, এই পুরোটা হচ্ছে ওমেগা টি, আর এইটা যদি লম্ব হয় π/2 হয়, তাহলে এইটা কত হবে? ওমেগা টি মাইনাস π/2। তাহলে যেমন করে আঁকি না কেন, বুঝতে পারছো যে ভোল্টেজটা কারেন্টের থেকে π/2 এগিয়ে আছে। কারেন্টকে যদি এই অ্যাক্সিসে আঁকতাম, ভোল্টেজটাকে আমাকে এই অ্যাক্সিসে আঁকতে হতো। অর্থাৎ ভোল্টেজটা যেন সবসময় এগিয়ে থাকে, এটা মনে রাখবে। আবেশকের ক্ষেত্রে ভোল্টেজ সবসময় কারেন্টের থেকে এগিয়ে থাকবে। চলো নেক্সট আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে প্রশ্নটা আসে যেহেতু। এক্ষেত্রে গড় ক্ষমতা যেটা হয় পি অ্যাভারেজ, সেটার ফর্মুলা হচ্ছে ERMS IRMS cos ফাই। যেহেতু ফাইটা cos ফাইটা, এখানে ফাইটা π/2 মাইনাস π/2 একই ব্যাপার, cos π/2 হচ্ছে 0, তাহলে এখানে 0 হয়ে যাবে। অর্থাৎ বিশুদ্ধ আবেশক কখনো ক্ষমতা ব্যয় করে না, গড় ক্ষমতা 0 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আরেকটা জিনিস দেয়, তো যদি আমি এদের লেখচিত্র আঁকি তাহলে ছোট জায়গায় হবে। এইখানে মনে করো ভোল্টেজটাকে পেয়েছি সাইন ওমেগা টি, তাহলে ভোল্টেজ কার্ভটা এরকম হবে। কারেন্ট কার্ভটা কি হবে? কারেন্ট অ্যাকচুয়ালি মাইনাস π/2, কারেন্টটা π/2-তে পিছিয়ে আছে। অর্থাৎ কারেন্টের কার্ভটা পিছিয়ে আছে মানে কি, ঠিক এক মিনিট দাঁড়াও, একটুখানি ঠিক করে নিই। মাঝে মাঝে আমিও ভুলে যাই, অতএব কারেকশন তো করতেই হবে, ঠিকঠাক কোনটা আঁকলে ঠিক হবে। আচ্ছা, তার মানে ভোল্টেজটা এখানে আছে, কারেন্টটা পিছিয়ে আছে, তার মানে কারেন্টটা এইখান থেকে স্টার্ট হবে, এইরকম হবে। বুঝতে পারলে কারেন্টটা কীরকম হবে? কারণ ভোল্টেজটা আগে শুরু হয়ে গেছে, কারেন্টটা তখন শুরু হয়নি, কিছুক্ষণ পর শুরু হচ্ছে। তাহলে কারেন্টের যে ইকুয়েশন সেটা এরকম হবে, মানে কারেন্টের যে লেখচিত্র সেটা এরকম দেখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেন্ট, আর এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ। কারেন্টটা পিছিয়ে আছে, পরে আসছে, π/2 পরে আসছে, T/4 সময় পরে আসছে। চলো নেক্সট দেখি। ধারকযুক্ত এসিটি বর্তনী। তার মানে এখন যে বর্তনীটা দেখবো সেটাতে একটা ক্যাপাসিটার আছে এবং সেটাকে একটা এসি উৎসের সঙ্গে জয়েন করা আছে। E = E0 সাইন ওমেগা টি যুক্ত করা আছে। ধরলাম কখনো এক সময় এটা প্লাস এটা মাইনাস, তার ফলে ক্যাপাসিটারের এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস। এবার আমরা জানি ক্যাপাসিটারের ক্ষেত্রে Q = CV। এখানে ভি তো ধরি না, এখানে ই ধরেছি, তাহলে C × E0 সাইন ওমেগা টি। ঠিক আছে, এটা ই এর মতন লাগছে, এটা সি করে দিই, C × E0 সাইন ওমেগা টি। তাহলে কারেন্ট কত হবে? কারেন্টের ডেরিভেটিভ করতে হবে, dq dt করতে হবে। তার মানে ওমেগাটা বেরিয়ে আসবে, তাহলে ওমেগা C × E0 cos ওমেগা টি। তো এটাকে এইভাবে লিখতে পারি, E0/1/ωc cos ওমেগা টি। cos ওমেগা টিটাকে সাইন ওমেগা টি নিয়ে আসতে হবে। ঠিক আছে, পরের লাইনে নিয়ে আসছি। এইটা সমান E0 জানি ভোল্টেজের নিচে রোধ আছে, এইটাকে আমরা XC বলবো, সাইন ওমেগা টি প্লাস π/2।
সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু মানে কস ওমেগা টি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, প্রতি রোধ কত পেলাম, সেটাকে পেলাম এক্সি এবং তার মান পেলাম 1/ωc। ফাই কত পেলাম, ফাই পেলাম পাই বাই টু। কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য পেলাম পাই বাই টু। আমি যদি রেখাচিত্র অঙ্কন করি কেমন হবে, এটা টি ইকুয়াল টু 0 লাইন, বেশ ভোল্টেজ কি আছে, ভোল্টেজ পিছিয়ে আছে, কারেন্ট এগিয়ে আছে। তাহলে ভোল্টেজটাকে যদি নিই, এটা যদি E0 হয়, এটা যদি ওমেগা টি হয়, কারেন্টটা পাই বাই টু হবে, এটার সঙ্গে লম্ব হবে, এইটা হবে I0, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই টু। এটা অনেক ইজি ছিল, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে ভোল্টেজটা পিছিয়ে থাকবে, আগেরটাতে ভোল্টেজটা এগিয়ে ছিল, এক্ষেত্রে ভোল্টেজটা পিছিয়ে থাকবে। অর্থাৎ আমরা যদি এরকম একটা লেখচিত্র আঁকি, এদিকে টি, মনে করে এটাকে ই এঁকেছি, এটা হচ্ছে ই কার্ভ। তাহলে কারেন্টের কার্ভটা কী হবে, কারেন্টটা তো এগিয়ে আছে, তাহলে কারেন্টের এই যে রূপটা এই জন্য আগেই দেখতে পেয়ে গেছে, তার মানে কারেন্টের রূপটা এরকম হবে, এরকম হবে, ঠিক আছে। কারেন্টটা আগেই, কারেন্ট এগিয়ে আছে, তাহলে কারেন্ট যেন আগেই চলে এসেছে, তাহলে এই জন্য কারেন্ট। এবার বললো মনে হবে যে টিটা কেন নেগেটিভ হলো, না এই দিকটা নাই, এই দিকটা অ্যাকচুয়ালি আমি বোঝার জন্য এঁকেছি, এই দিকটা নাই, এখান থেকে স্টার্ট, বুঝতে পেরে গেছে। ঠিক আছে, মোটামুটি। হ্যাঁ, আরেকটা জিনিস বার করে দিই, সেটা হচ্ছে পি অ্যাভারেজ। এক্ষেত্রে পি অ্যাভারেজ 0 হবে, কারণ ফাইটা পাই বাই টু এসছে, ক্ষমতা গুণক 0 হয়ে গেছে, অর্থাৎ পাই 0। চলো, 50 মিলি হেনরি যুক্ত একটি কুণ্ডলী 220 ভোল্ট 50 হার্জ এসি সরবরাহের সঙ্গে যুক্ত বর্তনীর প্রবাহ মাত্রার আরএমএস মান কত। ঠিক আছে, 50 mAh যুক্ত একটি কুণ্ডলী আছে, তাহলে এর এলটা দিয়ে দিয়েছে 50 × 10⁻³ হেনরি। আরএমএস যেটা দিয়েছে সেটা দিয়েছে 200 ভোল্ট। ফ্রিকোয়েন্সি যেটা দিয়েছে সেটা হচ্ছে 50 হার্জ। তার মানে ওমেগা পেয়ে যাব, ওমেগা হচ্ছে 2πf, মানে হচ্ছে 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি এক্সেলটা বার করি। কারেন্ট বার করতে গেলে প্রতিরোধ বার করতে হবে, এক্সেল মানে ওমেগা এল, মানে 100 পাই ইন্টু এল বলেছে 50 × 10⁻³ ঠিক আছে, তাহলে 5 পাই হয়ে গেল, তাহলে 3.14 ইন্টু পাই, তার মানে 15.7 ওহম আমরা পেয়ে গেলাম এক্সেল। কারেন্টটা জানতে চাইছে, আইআরএমএস জানতে চাইছে, অন্য কিছু নাই। তাহলে ইআরএমএস বাই এক্সেল, ইআরএমএস দিয়ে দিয়েছে আমাদের 200, তাহলে 200/15.7। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, $12.74 অ্যান্সার আসবে। ঠিক আছে, চলো নেক্সট, এটাই শেষ আজকের। পরের দিন আমরা এলসিআর বর্তনী, না সরি এটাই শেষ, আর আমাদের অঙ্ক নেই। পরের দিন আমরা এলসিআর, এলআর, সিআর এবং এলসিআর এই বর্তনীগুলি নিয়ে আলোচনা করব এবং অঙ্ক করব। ঠিক আছে, আজকে থাক।